শিক্ষার্থীবৃন্দ, বিজয়ের মাস ডিসেম্বরে সবাইকে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলের শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এ প্রত্যাশা আমাদের সকলের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো যে এই করোনার ভয়াল থাবায় স্তব্ধ হয়ে যাচ্ছে সারা বিশ্ব। আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এ ক্ষতি কাটিয়ে উঠতে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে আমাদের দেশের ক্ষমতাসীন সরকার। বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো এই অনলাইন ক্লাস ব্যবস্থা। আর তাই আজ তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে সম্পৃক্ত হয়েছি আমি শান্তনা রানী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার পাঠ পরিচিতি দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে। আজকে আমার আলোচ্য বিষয় হলো আজকে আমি 4র্থ অধ্যায় থেকে দেখো মৌলিক অধিকারের গুরুত্ব, মৌলিক অধিকার বলবৎকরণের খর্ব করার সাংবিধানিক কারণ আর মৌলিক অধিকার বলবৎকরণের উপায় এ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো মৌলিক অধিকার এর যে গুরুত্ব, এই গুরুত্ব আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার কাকে বলে। দেখো মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ আর ব্যাপ্তির জন্য সেই সকল অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। তাহলে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সেই সকল অপরিহার্য শর্তাবলী। সেই শর্তাবলীগুলো হতে হবে অপরিহার্য, যা সার্বভৌম সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। ঠিক আছে, যেটা কিন্তু সরকার লঙ্ঘন করতে পারবে না। আর মৌলিক অধিকার এটা সংশোধন করতে গেলে কিন্তু কি করতে হবে, মৌলিক অধিকার যে তোমার খর্ব করতে গেলে এটা কিন্তু সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন ছাড়া কিন্তু এই মৌলিক অধিকার খর্ব করা যাবে না। মৌলিক অধিকার কি করে? সরকারের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। সরকার তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করে। আর সরকারকে তার জবাব দিতে, সরকারের কাছ থেকে জবাব নিতে এই মৌলিক অধিকার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সরকারের জবাবদিহিতা আদায় করে। আর কি করে? অযথা হস্তক্ষেপের উপর বাধা নিষেধ আরোপ করে থাকে। তাহলে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ আর ব্যাপ্তির জন্য সেই সকল শর্তাবলী, অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধান হতে প্রাপ্ত
এবং সরকারের পক্ষে কিন্তু অলঙ্ঘনীয়। অধিকার কি? অধিকার কিন্তু সমাজ থেকে এসেছে, আর সমাজের সৃষ্টি হয়েছে, সমাজের বিকাশ হয়েছে, আর সমাজের কি গতিপথ, এই অধিকার থেকে কিন্তু মৌলিক অধিকারের জন্ম হয়েছে। আর মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একটি অন্যতম শর্তাবলী। দেখো, এবার আমরা আসি মৌলিক অধিকারের গুরুত্বে। মৌলিক অধিকার কিন্তু পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধানে এই মৌলিক অধিকারের তালিকা সন্নিবেশিত করা হয়েছে। বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেই সংবিধানেও কিন্তু মৌলিক অধিকারের তালিকা সন্নিবেশিত রয়েছে। এই মৌলিক অধিকার নাগরিকদের জীবন বিকাশের সাংবিধানিক নিশ্চয়তা বিধান করে থাকে। তাহলে সংবিধানে উল্লেখিত যে মৌলিক অধিকার সেটা নাগরিকদের জীবন বিকাশ, সেই বিকাশের সাংবিধানিক নিশ্চয়তা বিধান করে থাকে। দেখো, মৌলিক অধিকারের গুরুত্ব এগুলো আমি তোমাদের পয়েন্ট আকারে দিয়েছি, এগুলো তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই এগুলো নোট করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। মৌলিক অধিকার কিন্তু শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক রচনা করে থাকে। মৌলিক অধিকার একদিকে কি করবে, শাসক আর শাসিতের মধ্যে সম্পর্ক, একটা যে সুসম্পর্ক সেটা রচনা করবে। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সমূহ শাসকের শাসন আর শাসিতের যে অধিকার তার ভিতরে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করে থাকে। এর ফলে কি হয়, সমাজ, সরকার ও রাষ্ট্রের যে ভিত্তি সেই ভিত্তি কিন্তু সুদৃঢ় হয়, মজবুত হয়। সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার সমূহ নাগরিকদের কিন্তু দায়িত্ব সচেতন করে তোলে। নাগরিকরা যে তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব কর্তব্যবোধে কিন্তু উদ্বুদ্ধ হয়। এখন নাগরিকদের কর্তব্যবোধে উদ্বুদ্ধ করে। সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার নাগরিকের উদাসীনতা, নির্লিপ্ততা, অজ্ঞতা প্রভৃতি থেকে মুক্ত হয়ে নাগরিকগণ কিন্তু সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক জীবন গঠন করতে সমর্থ হয়। নাগরিকদের কিন্তু ব্যক্তিত্ব বিকাশেও এই ভূমিকা রাখে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকারের গুরুত্ব কি তোমরা বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মৌলিক অধিকারের গুরুত্ব বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব মৌলিক অধিকার খর্ব করার সাংবিধানিক যে কারণ সেটা। মৌলিক অধিকার কিন্তু ব্যক্তির পবিত্র আমানত। ব্যক্তি স্বাধীনতা আর স্বাতন্ত্র্য রক্ষার অন্যতম যে হাতিয়ার সেটা হলো এই মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি করে? ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, ব্যক্তি স্বাতন্ত্রতা সেটা বজায় রাখে। রাষ্ট্রের অখণ্ডতা আর স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার হলো এই মৌলিক অধিকার। মৌলিক অধিকার খর্ব করার সাংবিধানিক কারণ তিনটা, বা তিনটি কারণে মৌলিক অধিকার খর্ব হতে পারে। তিনটি দফা বা তিনটি কারণে এই মৌলিক অধিকারটা খর্ব হয়। প্রথম যে কারণ সেটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের কোনো একটিকে বলবৎ করার জন্য কি করা হয়, সম্পত্তি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান যখন রাষ্ট্রায়ত্ত করা আবশ্যক হয়ে পড়ে, এবং এ মর্মে যদি কোনো আইন প্রণয়ন করা হয়। যদি রাষ্ট্র যে ইচ্ছা করে যে কোনো সম্পত্তি কি করা হবে, রাষ্ট্রের আওতায় আনা হবে, রাষ্ট্র ওই সম্পত্তি ভোগ দখল করবে, তখন কিন্তু রাষ্ট্র ক্ষতিপূরণ দিয়ে সেই জমির মালিককে পুরোপুরি ক্ষতিপূরণ দিয়ে ওই সম্পত্তিটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিয়ে নেয়। এবং এ মর্মে দেখো, এ মর্মে যদি আইন প্রণয়ন করে তাহলে ওই আইন কিন্তু মৌলিক অধিকারের পরিপন্থী বলে বাতিল হবে না। আশা করি প্রথম দফাটা তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় একটা দফা হলো আইনগুলোর দ্বারা
কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলেও ওই আইনগুলো কিন্তু বাতিল হবে না। রাষ্ট্র যখন যে আইন প্রণয়ন করবে সেই আইনগুলো দ্বারা যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে ওই আইনগুলো বাতিল হবে না। ওই আইনগুলো হলো কি, দেখো, ব্যাংক, বীমা, শিল্প জাতীয়করণ, ভূমি সংক্রান্ত আদেশ, যোগ সাজসকারী যে আদেশ সেটা, তফসিলভুক্ত অপরাধ সংক্রান্ত আইন। এখানে আরেকটা কথা আছে, সংবিধানের প্রথম যে তফসিল, তোমরা সকলেই জানো যে আমাদের দেশের বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান। সেই সংবিধানের কিন্তু কয়েকটা ভাগ রয়েছে। ভাগগুলো কি কি? একটি প্রস্তাবনা, 4টি তফসিল, 11টি ভাগ আর 153টি পরিচ্ছেদ। ঠিক আছে? তাহলে সংবিধানের প্রথম যে তফসিল, সেই তফসিলের যে 27টি আইন রয়েছে সেই আইনগুলো দ্বারা যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু ওই আইনগুলো বাতিল হবে না। কেননা সেই আইনগুলো দেখো কি আইন, ব্যাংক সংক্রান্ত যেসব আইন সেটা, বীমা, শিল্প জাতীয়করণ সংক্রান্ত যেসব আইন, ভূমি সংক্রান্ত আদেশ যেসব আইন রয়েছে, যোগ সাজসকারী আদেশ আর তফসিলভুক্ত অপরাধ, সেই অপরাধ সংক্রান্ত যেসব আইন রয়েছে সেইগুলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক অধিকার খর্ব করার তৃতীয় বা শেষ যে কারণ সেটা হলো, দেখো, যুদ্ধ, আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহকালে, যখন দেশে যুদ্ধ হবে, যখন অন্য দেশ যদি আক্রমণ করে কিংবা সশস্ত্র যে সময় বিদ্রোহ হবে দেশের ভিতরে, তখন কিন্তু জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং রাষ্ট্রের সংহতি ও সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে রাষ্ট্র কিন্তু যে কোনো আইন বিধিবদ্ধ করতে পারবে এবং এরূপ আইন কিন্তু কোনোভাবে অবৈধ ঘোষণা করা যাবে না। যখন রাষ্ট্রের প্রয়োজন হবে, জরুরি অবস্থা, দেশে যখন জরুরি অবস্থা, যখন সশস্ত্র বিদ্রোহ হয়তো যখন দেখা দেয় কিংবা কোনো যুদ্ধ বা আক্রমণ হয়, তখন কিন্তু রাষ্ট্র জননিরাপত্তার জন্য, জনগণের কল্যাণের কথা চিন্তা করে যে কোনো আইন প্রণয়ন করতে পারবে এবং সেই আইনটা কিন্তু কোনোভাবেই কি অবৈধ ঘোষণা করা যাবে না। তো এই হলো 3টা কারণ, মৌলিক অধিকার খর্ব করার 3টা কারণ। এরপরে আমি আলোচনা করব মৌলিক অধিকার বলবৎকরণের উপায়। দেখো, মৌলিক অধিকার কিন্তু ব্যক্তির পবিত্র আমানত। এই মৌলিক অধিকার, দেখো, পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধানে কিন্তু সন্নিবেশিত আছে, কিন্তু অনেকেই বিভিন্নভাবে একে, এই মৌলিক অধিকারকে কি সমালোচিত করেছেন। তারা বলেছেন যে মৌলিক অধিকার সংবিধানে শুধু সন্নিবেশিত রয়েছে, সংবিধানে শুধু মৌলিক অধিকারগুলো লেখা রয়েছে, মৌলিক অধিকার বলবৎকরণের কিন্তু বা মৌলিক অধিকার কার্যকর করার তেমন কিন্তু আইন সংবিধানে উল্লেখিত নয় বা তেমন কোনো ধারা, আইন, কোনো কিছু কিন্তু কার্যকরী হয়নি। কিন্তু আমরা বলতে পারি যে মৌলিক অধিকার কি অবাধ অসীম নয়, এটা কিন্তু যে সীমাহীন নয়, এটা সীমাবদ্ধ একটা বিষয়। এই জন্য রাষ্ট্র যখন মনে করবে যে মৌলিক অধিকারগুলো নিয়ন্ত্রণ করা দরকার, তখন কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য বাংলাদেশের জাতীয় সংসদ কিন্তু যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ, সেই বাধা নিষেধ আরোপ করে মৌলিক অধিকারকে নিয়ন্ত্রণ করে থাকে। মৌলিক অধিকার বলবৎকরণের উপায়, দেখো, সংবিধানের 26 অনুচ্ছেদের, সংবিধানের যে 26 নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের 1 নম্বর ধারায় যে বলা হয়েছে, মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যহীন প্রচলিত সকল আইন বাতিল বলে গণ্য হবে। মৌলিক অধিকারের সাথে যদি সামঞ্জস্য না হয় তাহলে সেই সব প্রচলিত সকল আইন বাতিল বলে গণ্য হবে। আবার ওই একই অনুচ্ছেদের বা 26 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারায় কি বলা হয়েছে, যে রাষ্ট্র মৌলিক অধিকার লঙ্ঘন করে
আইন প্রণয়ন করতে পারবে না। মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যহীন কোনো আইন যে প্রণয়ন করা হলে আইনটি যে পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ হবে সেই পরিমাণ বাতিল বলে গণ্য হবে। তবে কি যুদ্ধ, আক্রমণ বা জরুরি অবস্থায় তাহলে কি হবে, জননিরাপত্তার জন্য জনকল্যাণের কথা ভেবে সংসদ কিন্তু যে কোনো আইন তৈরি করতে পারবে এবং এতে যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এ কথা কিন্তু বলা যাবে না। তাহলে 26 নম্বর অনুচ্ছেদের দুটো ধারা রয়েছে। এই দুটো ধারাই কিন্তু দুই রকম ভাবে মৌলিক অধিকার যে বলবৎকরণের যে উপায় সেটা কিন্তু বলা হয়েছে। মৌলিক অধিকার বলবৎকরণের আরেকটি উপায় হলো, দেখো 32 নম্বর অনুচ্ছেদ। এই 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের কর্তৃত্ব ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা হবে না। এবং এই বিধান কি করতে হবে, বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকারের পরিপন্থী শাসন বিভাগের কোনো কাজকে বাতিল করতে পারে। হাইকোর্ট বিভাগ কিন্তু মৌলিক অধিকারের যে পরিপন্থী শাসন বিভাগের কোনো কাজকে বাতিল করতে পারে, তবে সংসদ প্রণীত কোনো আইনকে স্বাভাবিক ন্যায়নীতির পরিপন্থী বলে অবৈধ ঘোষণা করতে পারবে না। সংসদ যদি কোনো আইন প্রণয়ন করে তাহলে কিন্তু সেটা স্বাভাবিক যে ন্যায়নীতির পরিপন্থী হবে সেটা কিন্তু অবৈধ ঘোষণা করতে পারবে না। সংবিধানের আবার 44 নম্বর অনুচ্ছেদেও আবার একটা উপায় বলা হয়েছে, সেটা হলো মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি কিন্তু হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করতে পারে। এবং 102 অনুচ্ছেদে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ মামলা যে রুজু করতে পারবে সেই ব্যক্তি, এবং হাইকোর্ট বিভাগ যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে কিন্তু মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ বা নির্দেশ দান করতে পারেন। মৌলিক অধিকার তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগে মামলা করতে পারবে। আবার ওই ব্যক্তি কিন্তু হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করার পরে হাইকোর্ট বিভাগ কিন্তু তার আদেশ নির্দেশ দান করতে পারবে। তাছাড়া সুপ্রিম কোর্ট, দেখো সুপ্রিম কোর্টও আরেকটা উপায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টে সংসদ প্রণীত কোনো আইন যুক্তিসঙ্গত কিনা সেটা কিন্তু বিচার করতে পারে। তাহলে সুপ্রিম কোর্টও কিন্তু সংসদকে বিচার করছে এবং বিচারে যদি উক্ত আইন মৌলিক অধিকারের পরিপন্থী হয় তাহলে কিন্তু অবৈধ ঘোষণা করতে পারে, কিন্তু সংসদ কিন্তু সেই আইনটাকে বাতিল করতে পারবে না। সংসদের কিন্তু সে ক্ষমতা নাই। সংসদ কিন্তু কি করতে পারে যে মৌলিক অধিকারের পরিপন্থী হলে সেই আইনটাকে অবৈধ ঘোষণা করতে পারবে কিন্তু বাতিল করতে পারবে না সুপ্রিম কোর্ট। একমাত্র সংসদই পারবে ওই আইনটাকে বাতিল করতে। সুপ্রিম কোর্ট শুধু ঘোষণা করবে যে সে আইনটা অবৈধ কি বৈধ কিনা, সেটা বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। একমাত্র সেই আইনটাকে বাতিল করার ক্ষমতা আছে সংসদের, জাতীয় সংসদের। বাংলাদেশ সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ সংরক্ষণ ও বলবৎকরণের যথেষ্ট সাংবিধানিক ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তবে কথাও মনে রাখতে হবে যে কোনো দেশেই কিন্তু সাংবিধানিক ব্যবস্থা মৌলিক অধিকারের সুরক্ষিত রক্ষা কবচ নয়, বরং নাগরিকদের যে সাগ্রহ ও সতর্ক দৃষ্টির মাঝেই কিন্তু মৌলিক অধিকারের রক্ষা ব্যবস্থা নিহিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রথমে আমি আলোচনা করেছিলাম মৌলিক অধিকারের গুরুত্ব, মৌলিক অধিকার খর্ব করার সাংবিধানিক কারণ ও মৌলিক অধিকার বলবৎকরণের উপায়, এই তিনটা বিষয়। আমি আরেকটু হালকা টাচ দিয়ে নিই। দেখো মৌলিক অধিকার
কি প্রথমে বলেছিলাম, মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সেই সকল অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধান হতে এসেছে এবং যেটা সরকারের পক্ষে কিন্তু লঙ্ঘন করা যায় না। সংবিধান সংশোধন অথবা জরুরি অবস্থা ছাড়া কিন্তু মৌলিক অধিকার খর্ব করা যায় না। মৌলিক অধিকার সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারের কাছে জবাবদিহিতা আদায় করে এবং সরকারের যে অযথা হস্তক্ষেপ যদি থাকে তাহলে তার উপরেও কিন্তু বাধা নিষেধ আরোপ করে থাকে এই মৌলিক অধিকার। মৌলিক অধিকারের গুরুত্ব কিন্তু অপরিসীম। পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের তালিকা রয়েছে। বাংলাদেশের সংবিধানেও মৌলিক অধিকারের তালিকা রয়েছে। সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার সমূহ নাগরিকদের সাংবিধানিক যে জীবন, সেই জীবন বিকাশের নিশ্চয়তা বিধান করে থাকে। শাসক ও শাসিতের উভয়ের মধ্যেই কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখে বা ভারসাম্য তৈরি করে। আবার শাসকের কর্তৃত্ব ও শাসিতের অধিকারের মধ্যেও একটা ভারসাম্য তৈরি করে। সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার সমূহ নাগরিকদের কি কর্তব্যবোধে উদ্বুদ্ধ করে। নাগরিকগণ কিন্তু দায়িত্ব কর্তব্য সচেতন হয়ে ওঠে। তারা কিন্তু উদাসীনতা, নির্লিপ্ততা প্রভৃতি থেকে মুক্ত হয়ে সুষ্ঠু নাগরিক জীবন গঠন করতে সমর্থ হয়। মৌলিক অধিকার খর্ব করার তিনটি সাংবিধানিক কারণ রয়েছে। আর এই তিনটি কারণে কিন্তু মৌলিক অধিকার খর্ব হয়ে থাকে। মৌলিক অধিকার বলবৎকরণেরও চারটি ধারায় মৌলিক অধিকার বলবৎকরণের উপায় রয়েছে। এই উপায়গুলো দ্বারা কিন্তু মৌলিক অধিকার বলবৎকরণ করা হয়ে থাকে। পৃথিবীর কোনো দেশেই কিন্তু মৌলিক অধিকার অবাধ অসীম নয়, বাংলাদেশেও ঠিক তাই। মৌলিক অধিকারের কার্যকরী কোনো ব্যবস্থা, সমালোচকদের মতে কার্যকরী কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশে শুধু কিংবা অন্যান্য দেশে শুধু সমালোচকরা বলেছেন যে সংবিধানে শুধু মৌলিক অধিকারের তালিকা রয়েছে, এটা কার্যকর করার তেমন কোনো আইন বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু মৌলিক অধিকার যেহেতু অবাধ অসীম নয়, তাই একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু সরকার বা সংবিধানের রয়েছে। তারা কিন্তু দেশের জরুরি অবস্থায়, জননিরাপত্তাকালে কিংবা যেসব আইন রয়েছে, যে 27টি আইন, সেই সবগুলোর দ্বারা কিন্তু মৌলিক অধিকার কিন্তু খর্ব করতে পারে। আর এই সময় যেসব আইন তৈরি করা হয় দেশের জরুরি অবস্থায় জননিরাপত্তার জন্য, জনগণের কল্যাণের কথা ভেবে, সেই আইনগুলো কিন্তু যখন মৌলিক অধিকারকে খর্ব করে থাকে তখন কিন্তু সেটা মৌলিক অধিকারের পরিপন্থী বলে বাতিল হয় না। তবে একটা কথা আছে, সুপ্রিম কোর্ট কিন্তু সংসদ প্রণীত যেসব মৌলিক অধিকার খর্ব হয়ে থাকে, সুপ্রিম কোর্ট কিন্তু সেই সময় যেসব আইন তৈরি করা হয়ে থাকে, সুপ্রিম কোর্ট সেই আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, কিন্তু সেই আইনকে তারা বাতিল বলে গণ্য করতে পারে না। একটা কথা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয় তিনটা বুঝতে পেরেছো। তোমরা সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, এ প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।